আমার নাম মাধবী। একই বাড়ির ৫ ভাইয়ের সঙ্গে যখন আমার নিজের বাবা-মা আমার বিয়ে জোর জবরদস্তি করিয়ে দেয়, তারপরে ফুলশয্যার রাতে ভয়ে আমার কপাল থেকে চোখ দুটো যেন বেরিয়ে যায়। আসলে কলেজ লাইফে আমি অমিত নামের একটি ছেলেকে ভালোবেসেছিলাম। সেও আমাকে অনেক ভালোবাসতো। আমি তার প্রেমে এতটাই পাগল ছিলাম যে তার ব্যাপারে কোনো কিছু খোঁজ খবর না নিয়েই আমি বাবা-মাকে তার ব্যাপারে বলে দিই এবং বাবাকে এটাও জানিয়ে দিই, বিয়ে করলে আমি অমিতকেই করব। আমার বাবা-মায়ের এতে কোনো আপত্তি ছিল না। কারণ অমিত অনেক বড়লোক ঘরের ছেলে ছিল। আসলে আমি শহরের মেয়ে ছিলাম এবং অমিত গ্রাম থেকে বিলং করত। সে গ্রাম থেকে পড়াশোনা করার জন্য শহরে এসেছিল। তাই আমি অমিতের ব্যাপারে এবং তার ফ্যামিলির ব্যাপারে বিয়ের আগেই জানতে পেরেছিলাম। আমি আগে অমিতের ব্যাপারে খুব বেশি কিছু জানতাম না। আমি তো অমিতের টাকা পয়সা দেখে ভালোবাসিনি। তার মন দেখে এবং ব্যবহার দেখে তাকে ভালোবেসেছিলাম। কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি ভালোবাসার নাম করে আমাকে এইভাবে ঠকাবে। অমিত যখন তার বাড়িতে তার মা ও তার ভাইদের আমাদের দুজনের সব কিছু বলেছিল, তখন তাদের বাড়িতে সবাই এই বিয়েতে রাজি ছিল। তারপর আমার ও অমিতের বিয়েটা পাকা হয়ে যায়। আমি তো অনেক খুশি ছিলাম এটা ভেবেই যে আমাদের স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। বিয়ে পাকা হওয়ার ১ মাস পরে আমার ও অমিতের বিয়ে হয়। আমার শাশুড়ি ও ভাসুর বিয়ের আগেই আমার বাবা-মাকে বলে গেছিল, তারা কোনো অনুষ্ঠান করবে না। খুব সিম্পলভাবে এই বিয়েটা করবে। আমার বাবা-মায়ের এতে কোনো আপত্তি ছিল না। বিয়ের দিন তো আমি খুবই খুশি ছিলাম। কারণ আমার বিয়ে আমার পছন্দের ছেলের সঙ্গেই হচ্ছিল। তারপর আমি বিয়ের মণ্ডপে যাওয়া মাত্রই অজ্ঞান হয়ে পড়ে যাই। কারণ ওখানে গিয়ে আমি যখন জানতে পারি আমার বিয়ে অমিতের বাকি ভাইদের সঙ্গেও হবে, মানে ওই পরিবারের একসঙ্গে ৫ ভাইয়ের সঙ্গে আমার বিয়ে হবে। তারপর অজ্ঞান অবস্থাতেই তারা ৫ ভাই মিলে আমার সঙ্গে বিয়ে করে। আমার যখন জ্ঞান ফিরে তখন আমি দেখি একটা বিছানায় ৫ ভাই মিলে আমাকে ঘিরে বসে আছে। তার মাঝে অমিতও বসেছিল। আমি তখন কাঁদতে শুরু করি এবং অমিতের হাত ধরে বলি, "এসব কি হচ্ছে? একটা মেয়ের বিয়ে ৫ ভাইয়ের সঙ্গে কি করে হতে পারে? আমি এই বিয়ে মানি না। আমি এখনই বাবার বাড়ি চলে যাব।" আমার এত কিছু বলার পরেও অমিত কিচ্ছু বলেনি। সে চুপচাপ মাথা নিচু করে বসেছিল। আমি তখন বুঝতে পেরেছিলাম ও এসব ব্যাপারে মিলে আছে। তারপর আমি যখন বিছানা থেকে নেমে রুম থেকে বের হতে যাই, ঠিক ওই সময় আমার শাশুড়ি এসে আমার হাত ধরে বলে, "চুপচাপ এই ঘরেই থাকো। বেশি বাড়াবাড়ি একদম করবে না। অমিত তো তোমাকে ভালোবাসতো, তাই না? তাহলে অমিত তোমাকে আমাদের গ্রামের এই প্রথার ব্যাপারে কিছু বলেনি? তোমার বিয়ে আমার ৫ টা ছেলের সঙ্গেই হয়েছে। এই বিয়ে তোমাকে মানতেই হবে। আমাদের গ্রামের এটা প্রথা। একটা বাড়িতে যতগুলো ছেলে থাকবে তাদের স্ত্রী একজন হবে। যাতে বাড়ির সুখ-শান্তি বজায় থাকে এবং বাড়িতে যাতে কোনো ভাগ বাটোয়ারা না হয়। সেই জন্যই আমাদের গ্রামে একটা বাড়িতে যতগুলো ছেলে থাকে তাদের বিয়ে একটা মেয়ের সঙ্গেই হয়। আমারও বিয়ে এই বাড়ির ৩ ভাইয়ের সঙ্গেই হয়েছিল। আমি তাদের ৩ ভাইয়ের একটা স্ত্রী ছিলাম এবং আমার ৩টে বরের এই ৫টা ছেলে। আমি যেমন এই প্রথা মেনে এসেছি, ঠিক ওই রকমভাবে তোমাকেও এই প্রথা মেনে চলতে হবে। আমি শাশুড়ির হাতে পায়ে ধরে বলেছিলাম আমার সঙ্গে যাতে এরকম অন্যায় না করে। কারণ আমার অজ্ঞান হওয়ার পরে আমার অজান্তে তারা ৫ ভাই মিলে আমার সঙ্গে বিয়ে করেছিল। আমার শাশুড়ি তখন বলে, "তোমরা সবাই আমার সঙ্গে বাইরে চলো। মাধবীকে কিছুক্ষণ আরাম করতে দাও। আজ আমার বড় ছেলের সঙ্গে মাধবীর ফুলশয্যায় রাত হবে।" এইভাবে একে একে আমার ৫টা ছেলের সঙ্গে মাধবীর ফুলশয্যার রাত হবে। এই কথা বলে যখন আমার শাশুড়ি তার ছেলেদেরকে নিয়ে রুম থেকে বাইরে যায়, তারপরে তো আমার মাথায় যেন বাজ ভেঙে পড়ে। কারণ একটা মেয়ে কোনো দিনও ৫টা ছেলের সঙ্গে সংসার করতে পারে না। কারণ আমার মনের মধ্যে তো শুধু অমিত ছিল। আমি তো অমিতকেই মন থেকে ভালোবেসেছিলাম। কিন্তু ভাবতেও পারিনি সে আমাকে এইভাবে ঠকাবে। তারপর আমি তো মাথায় হাত দিয়ে কাঁদতে কাঁদতে এটাই ভাবি, আমার যখন এদের সঙ্গে বিয়ে হয়েছিল ওই মুহূর্তে আমার বাবা-মা কোথায় ছিল? বাবা-মা কি এই ব্যাপারে কিছু জানে না? আমি তো মাথায় হাত দিয়ে এইসব চিন্তা করছিলাম। আর ভাবছিলাম এখান থেকে কিভাবে পালানো যায়। কারণ এখান থেকে পালাতে না পারলে আমার জীবন নষ্ট হয়ে যাবে। তারপর আমি ভেবে নিয়েছিলাম যেমন করেই হোক আমাকে এখান থেকে পালিয়ে বাবার বাড়ি যেতেই হবে। তারপর আমি একটা উপায় খুঁজে বের করি। আমার রুমের মধ্যে যে জানালাটা ছিল, ওই জানালা দিয়েই আমি পালিয়ে গিয়েছিলাম। পালিয়ে গিয়ে আমি বাবা-মায়ের কাছে গেছিলাম। ওখানে গিয়ে আমি বাবা-মাকে বলেছিলাম আমার সঙ্গে এই রকম হয়েছে। আমার বাবা-মা তখন চুপ করে মাথা নিচু করে কাঁদছিল। আমি তখন মায়ের ঘাড়ে হাত দিয়ে বলি, "তোমরা কি জানো আমার সঙ্গে কি হয়েছে? তোমরা ওই সময় কোথায় ছিলে? তোমরা কিছু বলছো না কেন?" মা তখন বলে, "আমরা সব জানি তোর সঙ্গে কি হয়েছে।" আমি মাকে বলি, "সব জানার পরেও তোমরা চুপচাপ হাতে হাত দিয়ে বসে আছো?"
কেন মা? আমি ওই বাড়িতে এক মুহূর্ত থাকতে পারবো না। তারা যদি আমার সঙ্গে কিছু বাড়াবাড়ি করে, তাহলে আমি কিন্তু পুলিশের কাছে যেতে বাধ্য হব এবং তাদের নামে এফআইআর করব। আমার বাড়ি আসার ৩-৪ ঘন্টা পরেই দেখি আমার শ্বশুরবাড়ির লোক চলে এসেছে। আমার শাশুড়ি তার ৫ টা ছেলেকে নিয়ে আমাদের বাড়িতে এসে হাজির হয়েছে এবং আমাকে নিয়ে যাওয়ার জন্য যখন তারা হাত ধরে টানাটানি শুরু করে, তখন আমি বাবাকে বলি, "দাঁড়িয়ে কী দেখছো বাবা? পুলিশকে তাড়াতাড়ি ফোন লাগাও।" কিন্তু বাবা তখনও মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিল। আমি তখন কেঁদে বলি, "বাবা তুমি ফোন করছো না কেন? তুমি তাড়াতাড়ি পুলিশকে ফোন লাগাও।" আমার শাশুড়ি তখন হেসে বলে, "তোমার বাবা কিছু করবে না। তোমার বাবা নিজের ইচ্ছায় সবকিছু জানা সত্ত্বেও তোমার বিয়ে আমার ৫ টা ছেলের সঙ্গে দিয়েছে। বিয়ের আগে তোমার বাবার সঙ্গে একটা চুক্তি হয়েছিল, যেটার ব্যাপারে তুমি জানো না। তোমার বাবাকে যখন বলেছিলাম, তোমার বিয়ে শুধু অমিতের সঙ্গে নয়, আমার ৫ টা ছেলের সঙ্গে হবে, এটা শুনে তোমার বাবা-মা রাজি হয়নি। তারপর তোমার বাবাকে যখন আমি টাকার লোভ দিয়েছিলাম এবং বলেছিলাম তোমার ভাইয়ের বিদেশে পড়ার সমস্ত খরচ আমি দেব, তারপরে তোমার বাবা এই বিয়েতে রাজি হয়েছে। তোমার বাবা তোমাকে আমাদের কাছে বিক্রি করে দিয়েছে, তোমার ভাইয়ের ভালো ভবিষ্যতের জন্য।" আমার শাশুড়ির মুখ থেকে এসব কথা শুনে তো আমি জ্যান্ত লাশ হয়ে দাঁড়িয়েছিলাম। কারণ বাবা-মা আমার সঙ্গে এরকম করবে আমি ভাবতেও পারিনি। তারা ভাইয়ের ভালো ভবিষ্যতের জন্য আমাকে এদের কাছে বিক্রি করে দিবে, আমি ওটা স্বপ্নেও ভাবিনি। আসলে বাবার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। আমাদের বাড়িরও লোন চলছিল। আমাদের বাড়িটাও আর নিজস্ব ছিল না। আমি জানতাম বাবা বাধ্য হয়ে এইসব করেছে। কিন্তু তা সত্ত্বেও তারা একবারও আমার ভবিষ্যতের ব্যাপারে ভাবেনি। এই সব কিছু জানার পরেও আমি যখন তাদের সঙ্গে শ্বশুরবাড়ি যেতে রাজি হয়নি, তখন আমার শাশুড়ি বাবাকে আঙুল দেখিয়ে বলেছিল, "আপনার মেয়ে শ্বশুরবাড়ি যাবে না। তাহলে আপনি এক্ষুনি আমাকে সমস্ত টাকা পয়সা ফেরত দেন। আর যদি ফেরত দিতে না পারেন, তাহলে আপনার মেয়েকে ভালোভাবে বুঝিয়ে বলেন যাতে ও চুপচাপ আমাদের সঙ্গে চলে যায়।" বাবা তখন কাঁদতে কাঁদতে আমার সামনে হাত জোড় করে দাঁড়ায় ও বলে আমি যাতে শ্বশুরবাড়ি চলে যাই। আমি তখন বুঝতে পেরেছিলাম বাবা কিছুই করতে পারবে না। ওই সময় আমি মায়ের চোখের দিকে তাকিয়ে দেখেছিলাম এবং বুঝতে পেরেছিলাম এতে মায়ের কোনো দোষ ছিল না। কারণ আমার বাবা তো আমার মায়ের কোনো রায় মানত না। মা নিশ্চয়ই এই ব্যাপারে বাধা দিয়েছিল, কিন্তু বাবা হয়তো মানেনি। তখন আমি চুপচাপ আমার শাশুড়ির সঙ্গে শ্বশুরবাড়ি চলে যাই। শ্বশুরবাড়ি আসার পরে সেদিন না চাইতেও অমিতের বড় দাদার সঙ্গে আমার প্রথম ফুলশয্যার রাত হয়। অমিতের বড় দাদা যখন আমার রুমে এসেছিল, তখন আমি তাকে হাত জোড় করে বলেছিলাম যাতে উনি আমার সঙ্গে কোনো রকম সম্পর্ক না করেন। কিন্তু উনি রুমে ঢোকা মাত্রই বলেছিলেন আজ আমার সাথে উনার ফুলশয্যার রাত এবং উনি নিজের মুড খারাপ করতে চান না। তাই আমার ফিলিংস বোঝা তো দূরের কথা, উনি নিজের চাহিদা মিটিয়ে রুম থেকে চলে যান। তার পরের দিন অমিতের পালা ছিল। ভেবেছিলাম অমিতের সঙ্গে যখন টাইম কাটাবো তখন তাকে বোঝানোর চেষ্টা করব। সেদিন যখন অমিতের সঙ্গে আমার ফুলশয্যার রাত ছিল, তখন আমি খুব খুশি ছিলাম এবং ভেবেছিলাম আজ অমিতকে বলে সব কিছু ঠিকঠাক করে নেব। সেদিন যখন রাতের বেলা অমিত আমার সঙ্গে টাইম কাটানোর জন্য আসে, তখন আমি তাকে বলেছিলাম এই বাড়ি ছেড়ে আমরা দুইজন অন্য কোথাও চলে যাব এবং সেখানে গিয়ে সংসার করব। তাহলে তো এইসব প্রথা আর আমাদের মানতে হবে না। কিন্তু অমিত পরিষ্কার ভাষায় বলেছিল সে এই প্রথার যথেষ্ট সম্মান করে এবং সে তার মায়ের কথার অমান্য করতে পারবে না। তখন আমি রেগে অমিতের কলার ধরে বলেছিলাম, "তাহলে তুমি আমাকে ঠকিয়েছো কেন? তুমি তো আমাকে ভালোবাসতে, তাহলে এরকম কিভাবে করতে পারো? তুমি নিজের স্ত্রীকে তোমার ভাইদের হাতে কিভাবে তুলে দিতে পারো? কিভাবে তুমি নিজের স্ত্রীকে তোমার ভাইদের সঙ্গে ভাগ করে নিতে পারো? তুমি বিয়ের আগে এসব কথা বলোনি কেন? তুমি তো আমাকে অনেক ভালোবাসতে, তাহলে তুমি আমার সাথে কিভাবে এরকম করতে পারো?" অমিত তখন হেসে নিজের কলার থেকে আমার হাত দুটোকে সরিয়ে দেয় ও বলে, "আমি তো তোমার সঙ্গে ভালোবাসার নাটক করেছিলাম, যাতে তুমি আমার প্রেমে পড়ে যাও এবং তোমার ফ্যামিলিকে যাতে টাকার লোভ দেখিয়ে তোমার সঙ্গে আমার ৫ ভাই মিলে বিয়ে করতে পারি। কারণ তোমার ফ্যামিলির ব্যাপারে আমরা আগে থেকেই খোঁজ খবর নিয়েছিলাম এবং জানতে পেরেছিলাম তোমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নেই। তোমার ভাই পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু ও টাকা পয়সার অভাবের জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণ করতে পারছিল না। এই সব কিছু জানতে পেরে তোমার সঙ্গে ভালোবাসার নাটক করে আজ আমরা ৫ ভাই মিলে বিয়ে করতে পেরেছি। আমি আমার মায়ের কোনো কথার অমান্য করতে পারবো না। তাই তোমার এখন এই কথাগুলো বলে আর কোনো লাভ নেই। তোমারও ধীরে ধীরে এইগুলো অভ্যেসে পরিণত হয়ে যাবে। এখন তোমাকে খারাপ লাগছে, কিন্তু ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। এই বলে অমিত রুম থেকে বেরিয়ে চলে যায়। আমি তখন একা বসে কাঁদতে থাকি।
আর বুদ্ধি বের করতে থাকি আমি এখান থেকে কিভাবে বের হতে পারবো। কারণ ৫টা পুরুষ মানুষের সঙ্গে সংসার করা মুখের কথা নয়। তার পরের দিন সকালবেলা আমার শাশুড়ি বলে, বৌমা, তোমাকে আমার ৫টা ছেলের পছন্দ অপছন্দের খেয়াল রাখতে হবে। তুমি যে শুধু একজনকে বেশি ভালোবাসা দেবে সেটা করলে হবে না। আমার ৫টা ছেলেকে সমানভাবেই ভালোবাসা দিতে হবে এবং তাদেরকে সমান চোখেই দেখতে হবে। তোমার তো কপাল খুলে গেছে যে তুমি এই বাড়ির বউ হয়ে আসতে পেরেছ। কারণ আমাদের যা সম্পত্তি আছে সেই সম্পত্তির মালিক শুধু তোমার বাচ্চাই হবে। তাই তোমার এটা ভাগ্য যে তুমি এই বাড়ির বউ হতে পেরেছ। ভেবেছিলাম শাশুড়ি মাকে যদি একটু বুঝিয়ে বলি তাহলে হয়তো উনি আমার কথা বুঝতে পারবেন। তখন আমিও উনার হাতে পায়ে ধরে বলেছিলাম, মা, আমার সাথে এরকম করবেন না। আমাকে এখান থেকে যেতে দিন। এরকমভাবে আমি বাঁচতে পারবো না। আমার শাশুড়ি তখন বলে, তোমার ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি তো আছি তোমার সাথে। তোমাকে আমি সবকিছু শিখিয়ে দিব এবং ধীরে ধীরে তোমার এগুলো অভ্যেসে পরিণত হয়ে যাবে। উনি তো আমার কোনো কথা শুনতে রাজি হননি। সেদিন আমি লুকিয়ে আমার শাশুড়ি ও তার ছেলেদের কথা শুনেছিলাম। আমার শাশুড়ির ৫টা ছেলে তাদের মাকে নিয়ে ঘরের ভিতরে কিছু কথা বলছিল। সেই সময় আমার শাশুড়ির মেজো ছেলে মানে অজিত তার মাকে বলছিল, মা, মাধবী তো অমিতকে ভালোবাসে। আর আজকে মাধবীর সাথে আমার ফুলশয্যার রাত আছে। ওই মেয়েটার সাথে এত অত্যাচার করা কি ঠিক? কিভাবে আমাদের ৫ ভাইকে ও সামলাবে? ওর সাথে জোর করে কোনো কিছু করা তো ঠিক নয়। ঠিক ওই সময় অমিত ও তার বড়দাদা বলে, এত কষ্ট করে মেয়েটাকে বউ বানিয়ে নিয়ে আসতে পেরেছি। আর তুই সব কিছু নষ্ট করে দিতে চাইছিস? আমাদের গ্রামের এই প্রথা অনেক আগে থেকে সবাই মেনে চলেছে। তাই আমরাও এই প্রথা মেনে চলব। তোকে ভালো লাগুক আর না লাগুক তোকেও এই প্রথা মেনেই চলতে হবে। তখন আমার শাশুড়ি অজিতের মাথায় হাত দিয়ে বলে, ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। তাই এইসব নিয়ে আর বেশি মাথা ঘামাতে হবে না। এবার তোমরা সবাই নিজের নিজের কাজে চলে যাও। সেদিন যখন অজিতের সঙ্গে আমার ফুলশয্যার রাত ছিল সেদিন আমি অজিতের ব্যবহার দেখে অনেক আশ্চর্য হয়েছিলাম। কারণ সে তার বাকি ভাইদের থেকে সম্পূর্ণ আলাদা ছিল। সে যখন আমার রুমে এসে আমার হাত ধরে বলে, তোমাকে আমার থেকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি তোমার সঙ্গে কোনো রকম সম্পর্ক তৈরি করব না। কারণ আমি জানি তুমি অমিতকে ভালোবাসো। আমিও এই প্রথা মানি না। কিন্তু কিছু করার নেই। বাধ্য হয়ে মায়ের কথা মানতে হয়েছে। অজিত তখনও আমার দিকে হাত বাড়িয়ে বলে, তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবে? কারণ আমি তোমার ভালো বন্ধু হতে চাই। তোমার কোনো অসুবিধে হলে তুমি চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করতে পারো এবং তোমার অসুবিধেগুলো আমাকে বলতে পারো। আমি চেষ্টা করব তোমার সাহায্য করার। অজিতের কথা শুনে ওই বাড়ির আমি একমাত্র অজিতকেই ভরসা করতে পেরেছিলাম। অমিতের বাকি ভাইয়েরা তো আমার সঙ্গে সম্পর্ক করেছিল। আমার না চাইতেও তারা জোর করে আমার সঙ্গে সম্পর্ক করেছিল। শুধুমাত্র অজিত এই বাড়িতে আমাকে বুঝতো। সেদিনের পর থেকে আমি অমিতের সঙ্গে কথা বলতাম না। ওই বাড়িতে আমি তাকে অ্যাভয়েড করে চলতাম। কারণ সে আমার মন ভেঙেছিল। আমি কোনোদিনও ভাবিনি সে আমাকে এইভাবে কষ্ট দিবে। বাড়িতে যখন সবাই বুঝতে পারে আমি অজিতের সঙ্গে বেশি টাইম কাটাচ্ছি, তখন তার বাকি ভাইয়েরা অজিতের সঙ্গে ঝামেলা শুরু করে দেয়। সেদিন যখন তারা ৫ ভাই মিলে আমার জন্য ঝগড়া করছিল, তখন আমি শাশুড়িকে গিয়ে বলেছিলাম, আপনি এই প্রথা মেনে চলতে বলছেন এই কারণেই যাতে আপনার বাড়িতে শান্তি বজায় থাকে। কিন্তু আপনি একবারও ভেবে দেখেছেন যে বাড়িতে ৫টা ছেলের একটাই বউ থাকবে, সেই ৫ ভাইয়ের সঙ্গে প্রত্যেকদিন ঝগড়া বিবাদ লেগেই থাকবে। আপনার বাড়িতে আর কোনো দিন শান্তি বজায় থাকবে না। কারণ আপনার ছেলেরা আমার জন্য ঝগড়া শুরু করেছে। আমার শাশুড়ি তখন উল্টে আমাকেই বলে, আমি জানি এই ঝগড়া ও বিবাদ তুমি আমাদের ছেলের মধ্যে লাগাচ্ছ। শাশুড়ির কথা শুনে আমি বলেছিলাম, ঝগড়া ও বিবাদ আমাকে এক্সট্রা করে লাগানোর কোনো দরকার নেই। এটা একটা স্বাভাবিক ব্যাপার। যে বাড়িতে ৫টা ছেলের একটাই বউ থাকবে, সেই বাড়িতে ঝগড়া লাগানোর কোনো দরকার নেই। নিজে থেকেই ঝগড়া সৃষ্টি হবে। আপনি শুধু আমার ক্ষতি করেননি, আপনি আমার সাথে আপনার ৫টা ছেলেদের জীবনকেও নষ্ট করেছেন। তারপর ধীরে ধীরে আমার ও অজিতের বন্ধুত্ব বাড়তে থাকে। অজিতের ব্যবহার দেখে আমি অজিতকে বিশ্বাস করতে শুরু করেছিলাম এবং আমি তাকে ধীরে ধীরে পছন্দ করতে লেগেছিলাম। কারণ এই বাড়িতে শুধুমাত্র অজিত আমাকে বুঝতো। আমাকে বোঝার শুধু সেই ছিল। অজিত আমাকে অনেক বোঝাতো এবং আমার অসুবিধাগুলোকে সে নিজেও বোঝার চেষ্টা করত। অজিতের থেকে যে ছোট ২ ভাই ছিল, ওরা যখন আমাকে বিরক্ত করত, তখন অজিত এসে আমাকে সামলাতো। ভেবেছিলাম অজিতের সঙ্গে আমি যখন বেশি সময় কাটাবো, ওটা দেখে অমিতের খারাপ লাগবে। কিন্তু তার কোনো যায় আসতো না। এইভাবে ধীরে ধীরে আমি অজিতকে পছন্দ করতে শুরু করি। আমার শাশুড়ি যখন আমাকে উল্টোপাল্টা কথা শোনাতো এবং আমাকে মারধর করার হুমকি দিত, তখন অজিত এসে তার মাকে চুপ করাতো।
এবং অজিত অন্যায়ের প্রতিবাদ করত। তার বাকি ভাইয়েরা তো তার মায়ের প্রত্যেকটা মন্দ কাজে সাপোর্ট করত, কিন্তু একমাত্র অজিত ছিল যে তার মায়ের খারাপ কাজে বাধা দিত। সেদিন রাতে যখন আমার অজিতের সঙ্গে টাইম কাটানোর দিন ছিল, সেদিন আমি অজিতকে বলেছিলাম আমি তাকে অনেক ভালোবাসি, এবং অজিতও আমাকে বলেছিল সেও আমাকে পছন্দ করে ও ভালোবাসে। সেদিন আমি প্রথম অজিতকে জড়িয়ে ধরেছিলাম। সেদিন আমি অজিতকে জিজ্ঞেস করেছিলাম সে আমাকে কী কারণে ভালোবাসে এবং সে আমার কেন এত সাহায্য করে। তখন অজিত আমাকে বলেছিল, যেইভাবে হোক না কেন তোমার সঙ্গে আমার বিয়ে তো হয়েছে এবং আমার ভাই অমিত তোমার সঙ্গে অনেক অন্যায় করেছে, আর আমি এই প্রথা একদমই মানি না। যার জন্য প্রথম দিন তোমাকে দেখার পরে আমার খুব খারাপ লেগেছিল ও কষ্টও হয়েছিল। এর আগে অজিত আমাকে কোনো দিনও ছোঁয়ার চেষ্টা করেনি বা আমার কাছে আসার চেষ্টা করেনি। যাকে আমি ভালোবেসেছিলাম সে তো আমার কষ্ট বোঝা দূরের কথা, সে আমার বিন্দুমাত্র কদর করেনি। কিন্তু যাকে আমি চিনতাম না, জানতাম না, সে আমাকে এত সাপোর্ট করেছিল যে আজ আমি তাকে ভালোবেসে ফেলেছিলাম। আসলে আমি অজিতেরই কথা বলছি। অজিত আমাকে চিনতো না, জানতো না, কিন্তু এই বাড়িতে সে আমাকে অনেক সাপোর্ট করেছিল। সে আমার জন্য তার ভাইদের সঙ্গেও লড়াই করেছিল। সেদিন রাতের বেলা আমি অজিতের হাত ধরে বলেছিলাম, আমি তোমার সঙ্গে এখান থেকে দূরে কোথাও চলে যেতে চাই। তুমি আমাকে এখান থেকে দূরে কোথাও নিয়ে চলো। আমি এইভাবে তোমার বাকি ভাইদের সঙ্গে সংসার করতে পারবো না। আমার পক্ষে এগুলো সম্ভবই না। আমি তোমার ভাই অমিতকে ভালোবেসেছিলাম, কিন্তু আজ আমি ওকে ঘেন্না করি, কারণ ও আমাকে অনেক ঠকিয়েছে। কারণ তোমার ভাই ভালোবাসার নাম করে আমার সঙ্গে অনেক বড় নাটক করেছে, কিন্তু আমি আজ তোমাকে ভালোবাসি। আমি তোমার ভালো গুণ দেখে ও ভালো ব্যবহার দেখে তোমাকেই ভালোবেসে ফেলেছি। আর আমি জানি তুমিও আমাকে মন থেকেই ভালোবাসো। তুমি অমিতের মতো আমাকে ঠকাবে না। প্লিজ তুমি আমাকে এখান থেকে দূরে কোথাও নিয়ে চলো। আমি এই বাড়িতে বাঁচতে পারবো না। অজিত তখন আমার মাথায় হাত দিয়ে বলে, তুমি চিন্তা করো না। আমি আগে থেকেই এটা ভেবে রেখেছিলাম যে তুমি যদি আমাকে কোনোদিনও পছন্দ করো বা আমাকে যদি কোনোদিনও ভালোবেসে ফেলো, তাহলে আমি তোমাকে এখান থেকে দূরে কোথাও নিয়ে চলে যাব। আর আজ ওই দিনটা চলে এসেছে। আমি তোমাকে কথা দিচ্ছি যে ২-৪ দিনের মধ্যেই তোমাকে এখান থেকে দূরে কোথাও নিয়ে চলে যাব, এবং আমাকে সেটার বন্দোবস্ত করতে হবে, যেটার জন্য ৪ দিন সময় লাগবে। আর ৪টে দিন তুমি সহ্য করে নাও। তারপরে আমি তোমাকে এখান থেকে দূরে নিয়ে চলে যাব। সেখানে গিয়ে আমরা নতুন করে সংসার করব। অজিতের মুখ থেকে এত ভালো কথা শুনে আমি তাকে খুশিতে জড়িয়ে ধরেছিলাম। অজিত আমাকে বলেছিল এই ২ দিন যাতে আমি বাড়িতে সবার মনের মতোই থাকি, যাতে কাউকে আমার উপরে সন্দেহ না হয়। অজিতের কথা মতো আমি বাড়িতে সবার সঙ্গে খুব ভালোভাবে ছিলাম, যাতে আমার উপরে কারো সন্দেহ না হয়। তারপর ৪ দিন পরে আবার যখন অজিতের সঙ্গে আমার রাত কাটানোর সময় হয়, সেদিন অজিত ও আমি চুপচাপ বাড়ি থেকে রাতের বেলা বেরিয়ে পড়েছিলাম, যেটার ব্যাপারে কেউ জানতেও পারেনি। সেদিন বাড়ি থেকে বেরিয়ে স্টেশনে চলে গেছিলাম এবং রাত্রি ১২টার সময় আমাদের ট্রেন ছিল। অজিত আগে থেকেই ট্রেনের টিকিট বুক করে রেখেছিল। তারপর আমি ও অজিত সেদিন রাতের বেলা বাড়ি থেকে পালিয়ে অন্য শহরে চলে গেছিলাম। শহরে আসার পরে অজিত সবথেকে প্রথমে আমার সঙ্গে কোর্ট ম্যারেজ করেছিল। এখানে এসে আমি ও অজিত একটা ছোট্ট ভাড়ার বাড়িতে ছিলাম। ওই ভাড়ার বাড়িতে ১ বছর থাকার পরে অজিত নিজের টাকা দিয়ে একটা ছোট্ট বাড়ি কিনেছিল। ওই বাড়িতে এখন আমরা থাকি। বাড়িটা ছোট হলেও সুখ শান্তি ও খুশিতে ভরপুর। ভাবতেও পারিনি অজিত আমাকে এত ভালোবাসা দেবে। যেই ভালোবাসাটা আমি অমিতের কাছে আশা করেছিলাম সেটা অজিতের কাছে পেয়েছিলাম। আসলে এই শহরে থাকতে ও চাকরি দিতে অজিতেরই এক বন্ধু সাহায্য করেছিল। আসলে অজিতের ওই বন্ধু অজিতেরই গ্রাম থেকে বিলং করত। সেও ওই প্রথার জন্যই গ্রাম ছেড়ে ও বাড়িঘর ছেড়ে এই শহরে চলে এসেছিল তার বউকে নিয়ে, এবং অজিতের ওই বন্ধু অজিতের সাহায্য করেছিল। অজিত যেহেতু তার বাকি ভাইদের থেকে অনেক বেশি এডুকেটেড ছিল, তাই এই শহরে তার চাকরি পেতে কোনো অসুবিধে হয়নি। সেদিন যদি আমি অজিতের সঙ্গে পালিয়ে না আসতাম, তাহলে ওই বাড়িতে আমাকে তিলে তিলে মরতে হতো। আমি তো আর অমিতের ব্যাপারে কোনো খোঁজ খবর নিতে চাইনি, কিন্তু একদিন হঠাৎ করে অজিত নিজে থেকে আমাকে অমিতের ব্যাপারে একটা কথা বলেছিল। আমাদের ওই বাড়ি থেকে পালিয়ে আসার পরে আমার শাশুড়ি নাকি মারা যায়। শাশুড়ির মারা যাওয়ার খবর পেয়েও আমি ও অজিত সাহস করে ওই বাড়িতে আর ফিরে যেতে পারিনি, কারণ আমরা জানতাম অজিতের ভাইয়েরা আমাদের দুইজনকেই মেরে ফেলবে। ওই ভয়ে আমার শাশুড়ির মারা যাওয়ার পরেও দেখতে যেতে পারিনি। তারপরে নাকি অমিত পাগল হয়ে যায়। সে হয়তো নিজের ভুল বুঝতে পেরে নিজেকে আর সামলে রাখতে পারেনি, যার জন্য তার আজ এই অবস্থা।
এই জন্যই বলে কোনো মানুষের মনে এত আঘাত দিতে নেই যেটার হাই লেগে যায়, এবং কোনো মানুষকে কখনোই ঠকানো উচিত নয়। আজ আমি ও অজিত অনেক ভালো আছি। আমরা খুব সুখে আছি। এই ঘটনাটা হতে আজ ৫ বছর হয়ে গেছে। আমার দুটো যমজ ছেলে আছে। আমি চাই না আমার সঙ্গে যা হয়েছে সেটা আমার বাচ্চার সঙ্গে হয়। তাই আমি ও অজিত ভুল করেও ওই গ্রামের দিকে কোনোদিন ঘুরে যাব না। এবং এই বাড়ির বাকি ছেলেদের নাকি বিয়েও হয়নি। এমন কিছু প্রথা যেগুলো মেলে চলার ফলে কত মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।